প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত আমাদের আজকের 7 দিনে। আমরা আজকের 7 দিনে কথা বলতে চাই তথ্য প্রযুক্তি সমৃদ্ধ মানব সম্পদ উন্নয়ন কিভাবে সম্ভব। আমরা জানি যে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছি এবং সারা বাংলাদেশে স্মার্ট সোসাইটি এবং স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে। সেখানে আসলে সমগ্র মানুষকেই তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হওয়াটা খুবই জরুরি। সেখানে কি করছি আমরা, আমাদের সরকার কি করছে, আমরা কি করছি, ইন্ডাস্ট্রি পিপল কি করছেন এবং সাথে সাথে একাডেমিশিয়ান যারা আছেন তারাই কিভাবে ভাবছেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই আমাদের এই আয়োজনে। আপনারা যুক্ত হতে পারেন আমাদের এই আয়োজনের সাথে। পরিচিত হয়নি, আমাদের সাথে অতিথি হিসেবে আজকে আছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় সচিব মোহাম্মদ শামসুল আরিফিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং তার পাশে রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন মিতুল। আপনাকেও স্বাগত। আসসালামু আলাইকুম, আপনাকেও স্বাগতম এবং আপনার মাধ্যমে নেক্সাস টিভির সকল দর্শককে স্বাগত। এবং আমাদের সাথে আছেন বেসিসের পরিচালক আহমেদুল ইসলাম বাবু। আপনাকেও স্বাগত জানাচ্ছি। জি ধন্যবাদ। এবং আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার দর্শকবৃন্দকে আমরা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ আপনাদের তিনজনকে একই সাথে। এবং আমন্ত্রণ রইল আজকের এই আলোচনা, একটা প্রাণবন্ত আলোচনা আমরা করব সেই জায়গা থেকে। আমি শুরুতেই আসতে চাই মোহাম্মদ শামসুল আরিফিন আপনার কাছে। যেটা বলছিলাম যে সরকার এরই মধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে এবং সেখানে আইসিটি ডিভিশন একটা বড় জায়গা। আপনারা অনেকগুলো কাজ করছেন, বিশেষ করে তরুণদেরকে মানব সম্পদে, দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য কি কি পদক্ষেপ আপনাদের রয়েছে এই মুহূর্তে? ধন্যবাদ। আমরা তো তরুণদের জন্য আসলে আমাদের প্রথমত আমাদের প্রশিক্ষণ প্রয়োজন। আপনারা জানেন যে আমাদের অনেকগুলো শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার আছে, আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে। তা আমরা মূলত এইসব জায়গায় আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং একেবারে তরুণ বলতে যদি আমি বলি যে প্রাইমারি স্কুলের ওই জায়গা থেকে কিন্তু আমাদের শুরু করাটা, শিশু কিশোর শুরু করছেন। সেই জন্য আমরা শেখ রাসেল ডিজিটাল ল্যাব একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে এটা কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা এই ল্যাবগুলো প্রতিষ্ঠা করছি, যাতে সর্বশ্রেণী মানে এই তরুণ লেভেলটা যদি আপনি বিগিনিং বলেন এবং একেবারে শেষ লেভেল পর্যন্ত এটা করতে যাচ্ছি। আর আপনারা জানেন যে আমাদের একটা প্রজেক্ট ছিল যে লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট। এইটার মাধ্যমে কিন্তু আমরা এই ফ্রিল্যান্সিং যেটা বলা হয় সেটা কিন্তু আমরা ব্যাপকভাবে তৈরি করতে পেরেছি এবং এটা ভবিষ্যতে আমরা আরও বড় ধরনের প্রজেক্ট নেব। আর বর্তমানে কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য একটা আছে, সেটা হার পাওয়ার। সেখানেও আমরা যাতে নারীরাও এই ফ্রিল্যান্সিংয়ে আসতে পারে এবং তাদেরকে একটা ইনসেন্টিভ আমরা দিচ্ছি যে একটা ল্যাপটপ কিন্তু ফ্রি দিচ্ছি, যাতে করে তারা এই শুধু প্রশিক্ষণ না, প্রশিক্ষণের পাশাপাশি কাজটাও করে যেতে পারেন, যাতে করে তারা প্রশিক্ষণ নেওয়ার পর এই ল্যাপটপ কাজে লাগিয়ে তাদের এই প্রশিক্ষণটাকে বজায় রাখতে পারেন। এই জন্য এছাড়া আমরা তো সরকারি বেসরকারি আমরা একদিকে বিশ্ববিদ্যালয় একাডেমিয়ার সাথে আমরা কাজ করছি, অন্যদিকে ইন্ডাস্ট্রির সাথে কিন্তু কাজ করছি। আমাদের এই মূল হচ্ছে যে এই তিনটাকে একত্র করে, এবং আমরা জানেন এই প্রজেক্টের মাধ্যমে RIC আমরা করছি, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার। 10টা ইউনিভার্সিটিতে আমরা তৈরি করতে যাচ্ছি। আর আমার একটা নিজস্ব কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে আমরা একটা 10টা ইউনিভার্সিটির মধ্যে কি জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের অন্তর্ভুক্ত রয়েছে? না, আসলে সম্ভবত না। এই জন্য আমি এই প্রশ্নটা এই জন্যই করলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন এখানে আছে, উনি হয়তো নিশ্চয়ই বলবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের 70% ছাত্রছাত্রী বের হয়, একটা বড় হাব। সেই হাবকে কিন্তু আমরা এখনো আমাদের কর্মক্ষেত্রের মধ্যে আনতে পারছি না, হয়তো সুযোগ নেই। সেই জায়গাটা একটু ভাবার অবকাশ আছে কিনা? না, অবশ্যই আছে। কারণ হলো শুধুমাত্র RIC তো 10টা ইউনিভার্সিটি হচ্ছে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো বড় একটা জায়গা, এখানে কিন্তু আমাদের সুযোগ আছে এবং আমরা ভবিষ্যতে আরও অনেক ইউনিভার্সিটিকে ইনভলভ করব। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলে বিষয়টি একটু ভিন্ন, কারণ মনে করেন ঢাকা ইউনিভার্সিটি এরা কিন্তু সরাসরি রিসার্চের সাথে কাজ জড়িত কাজ করে, বা অন্য ইউনিভার্সিটি বুয়েট বা অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়। কিন্তু জাতীয় ইউনিভার্সিটির বিষয়টা একটু ভিন্ন হওয়ায় তারা কিন্তু সরাসরি রিসার্চের কাজ করে। সেই ভিন্নটা জায়গাটা আমি জানতে চাই, তাদের কাছ থেকে আমি জানতে চাই নাসিরউদ্দিন মিতুল আপনার কাছে, যে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ভিন্ন বলা হচ্ছে রিসার্চের জায়গায়, কিন্তু আমি যতটুকু জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমন অনেকগুলো সাবজেক্ট আছে যেটা হচ্ছে কম্পিট করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে, এবং সেখানেও কিন্তু যথেষ্ট মেধাবী ছাত্রছাত্রী রয়েছে। এবং আমাদের আরেকটা প্রচেষ্টা সরকারের যে আসলে বৈষম্য কমানো।
তো এখানে এক ধরনের বৈষম্য তৈরি হচ্ছে কিনা, সেখানে আসলে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি? ধন্যবাদ রানা। আমি শুরুতেই বলবো এটুকুই যে জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো এটাও পাবলিক বিশ্ববিদ্যালয়, কিন্তু আইনটা হচ্ছে এটা 92 এর। কিছু বিশ্ববিদ্যালয় 72 অর্ডিন্যান্সে চলে, কিছু বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্য অর্ডিন্যান্সে চলে। আমাদেরটা নিজস্ব একটা 92 এর অধ্যাদেশ আছে, যে অধ্যাদেশ বলে আমরা চলছি। মোটেও এটা আমি একটু শুধু সচিব স্যারকে এটা বলবো যে মোটেও এটা কিন্তু রিসার্চের বাইরে না, এটা রিসার্চ নিয়েই। কারণ দেশের 70% শিক্ষার্থী, আপনি যেমনটা বলেছেন যে এখানে পড়াশোনা করে, সো এদেরকে যদি মেইন স্ট্রিমিং করা না যায়, বাকি আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দিই। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 4th ইয়ার কমপ্লিট করে এবং মাস্টার্স কমপ্লিট করে প্রতি বছর 7.5 লক্ষ গ্রাজুয়েট বের হয়। 7.5 লক্ষ গ্রাজুয়েট বের হলে আর রিমেইনিং ইউনিভার্সিটি সারা বাংলাদেশ থেকে 1 লক্ষ গ্রাজুয়েট বের হচ্ছে। সো 7 ভাগের 1 ভাগ। সো আপনি এদেরকে মেইন স্ট্রিমিং করেন, এবং অফকোর্স জাতীয় বিশ্ববিদ্যালয় গবেষণা করছে, বহু আগে থেকেই করছে, কিন্তু এটা প্রচারণা এর আগেও আমি আপনার একটা টকশোতে এসে বলেছিলাম যে মানুষ এটা সম্পর্কে অত বেশি এখনও অ্যাওয়্যার না। আর সরকার অনেকভাবেই এটাকে অনেক রকমের মোটিভেশন দিচ্ছে আমাদের, যেমন আপনি জানেন যে সিইডিপি, কলেজ ডেভেলপমেন্ট এডুকেশন প্রজেক্ট, 1080 কোটি টাকার ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে গভর্নমেন্ট আমাদেরকে এটা দিয়েছে শিক্ষক প্রশিক্ষণের জন্য, এবং শিক্ষকদেরকে বাই রোটেশন প্রতিদিনই আমাদের কিন্তু আইসিটি প্যাডাগজির উপরে প্রশিক্ষণ হচ্ছে। কাজী জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা হচ্ছে, গবেষণার নিজস্ব ফান্ড আছে, আমাদের নিজস্ব রিসার্চ গ্রান্টস আছে, এবং এখানে আমাদের শিক্ষকরা কিন্তু দারুণভাবে গবেষণার সাথে জড়িত এখন, এবং একটা আনলিমিটেড ফান্ড, এটা বর্তমান উপাচার্য এটা করে দিয়েছেন যে যতই প্রপোজাল আসবে এই প্রপোজালগুলোর উপরে তারা যেন কাজ করতে পারে। আর যেটা বলবো রানা, সেটা হচ্ছে যে আমাদের একটা ছোট্ট কিছু পরিসংখ্যান বাজারে আমাদেরকে নিয়ে, আমি বলবো যে আসলে পরিসংখ্যানের ডেফিনেশনটা আমি এইভাবে দিই যে মিথ্যা তো 3 ধরনের, একটা হচ্ছে লাই, জেনারেল লাই, একটা হচ্ছে ড্যাম লাই, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। সো এইটার যে পরিসংখ্যানের যে মিথ্যাটা আমি আপনাকে বলবো, 2022-তে বিআইডিএস পরিসংখ্যান করে আমাদের উপর সার্ভে করে দেখালো যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা 66% গ্রাজুয়েটরা চাকরি পায় না। 1.5 বছরের মাথায়, এখন 2024, গত সপ্তাহে একটা সার্ভেতে তারা দেখালো যে এটা 28% তাদের চাকরি পায় না। সো আমরা যদি 66%কে 28%-এ নামিয়ে আনতে পারি, ইট ইজ মোর দ্যান 55%, এবং এটা তো বিরাট সফলতা। এখানেও বেশ কিছু প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে এই আমি আসছি না আপনার প্রশ্নে, সেখানে বলে নেই। কাজে আমরা এই যাত্রায় সফল। তো আমাদের যেটা বললো সচিব স্যার, যেটা আমাদেরকে বললেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিয়েও কাজ করার প্ল্যান, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের রেফারেন্স দিয়ে বলবো, এখন তিনি শিক্ষামন্ত্রী, তিনি নিজেও কিন্তু একথা বলেন সবসময় যে জাদুর কাঠি জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাতে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হলে উচ্চশিক্ষার, বিশেষ করে টার্সিয়ারি লেভেলের টোটাল যে আসলে সোসাইটি ডেভেলপমেন্ট, সেখানেই আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বড় একটা ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এক্স্যাক্টলি, এবং সেজন্যই আমরা কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয়দের পরামর্শে, ইউজিসির পরামর্শে, এবং আমাদের যারা প্যাট্রনস আছে বাইরের, এবং আইসিটি মিনিস্ট্রি সরাসরি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাদের পরামর্শে আমরা কিন্তু আইসিটিটাকে একদম ফার্স্ট ইয়ার থেকে ম্যান্ডেটরি করে দিয়েছি, যেটা ইতিপূর্বে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস আমাদের সারা বাংলাদেশের সব ছাত্রকে একদম ম্যান্ডেটরি পড়তে হবে। এখন আইসিটি কিন্তু আমরা ম্যান্ডেটরি করে দিয়েছি, সফট স্কিল ম্যান্ডেটরি করে দিয়েছি। ইতিমধ্যে কী কী উদ্যোগ নিয়েছি সেগুলো হয়তো সুযোগগুলো আপনাকে বলবো। তবে ফাইনালি যেটা বলবো, জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিয়ে কাজ না করলে, অনেস্টলি আমার এই সাধারণ শিক্ষার্থীদের ভাগ্যের পরিবর্তন না হলে, আপনি গুটি কয়েক শিক্ষার্থীর ভাগ্য পরিবর্তন করে একজন ডিন হিসেবে এটা অনেকটা দাবিও, একদম দাবি। সেজন্যই বললাম যে আজকে যারা বসছি আমরা, একাডেমি, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্ট, আমি একাডেমি, উনি ইন্ডাস্ট্রি, আমরা কিন্তু কারিকুলাম ডেভেলপমেন্ট শুরু থেকে একদম স্টার্টিং থেকে আমরা কিন্তু এদেরকে ইনভলভ করেই আমরা কারিকুলাম ডেভেলপ করে বাজারে ছেড়েছি। আমি একটু আহমেদুল ইসলাম বাবু ওনার কাছে যেতে চাই। বাবু, আপনি নিশ্চয়ই দুজনের আলোচনায় শুনলেন, সেখানে আপনারা ইন্ডাস্ট্রি এবং বেসিস এমন একটা ইন্ডাস্ট্রি যেটা সারা বাংলাদেশে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু আপনারা করেছেন, আবার আপনাদের স্টেক হোল্ডাররা রয়েছে। আপনারা কীভাবে আসলে তারুণ্যকে, বিশেষ করে ঢাকা বা চট্টগ্রাম বা বড় শহরের তারুণ্য না, সার্বিকভাবে পুরো বাংলাদেশের তারুণ্যকে নিয়ে কাজ করার সুযোগ কিভাবে দেখেন, এবং আপনি ইন্ডাস্ট্রি লিডারও, সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই। জি, আমরা আসলে ইন্ডাস্ট্রি থেকে যেভাবে চিন্তা করি, ইন্ডাস্ট্রি, এটা আইসিটি ইন্ডাস্ট্রি হলো সমস্ত ইন্ডাস্ট্রির আপনার হলো প্রাণ।
এই মানে না, যে কোনো ইন্ডাস্ট্রির জন্য আপনি যদি চিন্তা করেন আইসিটিকে, মানে কোথায় আপনি চিন্তা করবেন না, ব্যাংকিংয়ে, আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, আইসিটি প্রযুক্তি এবং জ্ঞান ছাড়া এই মুহূর্তে আসলে কোথাও কিছু আপনার সম্ভব না। কোথাও কিছু আপনি চিন্তাই করতে পারবেন না। তা ইভেন তো আপনার এই সেটের প্রচুর আইসিটির ব্যবহার আছে এবং যার ফলেই আমরা হয়তো কাজটা করতে পারছি। তো আইসিটিকে তো আমরা আসলে মানে অনেক সময় চিন্তা করতে একটু ভুল করি যে আমরা আসলে কি শুধু প্রোগ্রামিংটাকেই আইসিটি বুঝি কিনা। তো এটা আসলে একটু চিন্তা ভাবনায় আমাদের চেঞ্জ আনতে হবে। তো ইন্ডাস্ট্রি থেকে আপনার যে স্পেসিফিক প্রশ্নটা যদি আসি, আমরা কিভাবে চিন্তা করি, তো আমরা চিন্তা করি প্রবলেম সলভিংটা কিভাবে করতে পারি। আমরা নর্মালি আমাদের এখানে বেসিসের আমাদের 2400 কোম্পানি কাজ করে। এর বাইরে আরও ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার আছে, অন্য অ্যাসোসিয়েশনও আছে, সেখানে স্টেক হোল্ডার আছে। সব মিলিয়ে আমরা কিন্তু ধরেন প্রবলেম সলভিংয়ের দিকেই এখন আমাদের অ্যাটেনশন। স্পেসিফিক্যালি আমাদেরকে যখনই যে প্রবলেমগুলো দেওয়া হয়, আমরা সেটার প্রপার আইডেন্টিফিকেশন করে আমরা এটা অ্যাপ্রোচ করি। তো অ্যাপ্রোচ করার পরে এটার ভিন্ন ভিন্ন গ্রুপ আছে। ধরেন প্রবলেম আইডেন্টিফাই করবে একটা গ্রুপ, বিজনেস অ্যানালিস্ট গ্রুপ, এটাকে তারপরে এটাকে প্রোগ্রামিং করবে সেটার জন্য একটা গ্রুপ, আর এটা ইমপ্লিমেন্টেশনে একটা গ্রুপ। তো সবখানে কিন্তু আলাদা আলাদা সেগমেন্টেড ম্যান পাওয়ারের দরকার। আমি কিন্তু মানে অ্যাজ এ হোলিস্টিক ওয়েতে যদি চিন্তা করি আমার সব প্রোগ্রামার দরকার, তাহলে আমি চিন্তায় পুরো ভুল করতেছি। তো আমার এখানে এখন আবার বিজনেস ডাইভার্সিফিকেশনও হয়েছে ব্যাপকভাবে, এভাবে যে প্রোগ্রামিং পার্ট অফ লাইক 20-25% অনলি, আদার ইজ লাইক আদার ইন্ডাস্ট্রি। আর আপনি যদি চিন্তা করেন ধরেন আমি ব্যাক অফিস সাপোর্ট স্পেশালি, সেটার জন্য কিন্তু আমার প্রোগ্রামিং জানার কোনো দরকার নেই। হ্যাঁ, আমরা স্পেসিফিক একটা টেকনোলজি, টোটাল ইন্ডাস্ট্রিতে একটা মানে দক্ষ জনবলের প্রয়োজনীয়তা দেখছেন আপনারা। হ্যাঁ, দক্ষ জনবল দরকার, কিন্তু আমি বলবো না যে তাদের সবাইকে আইসিটি পড়তে হবে। যেমন আমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি একটু আগে স্যারের সাথে যখন কথা বলছিলাম, তখন জানতে বললাম যে টোটাল যে আমাদের যে টার্সিয়ারি লেভেলের এডুকেশন গ্রাজুয়েশন হয়, তার অলমোস্ট 70 বা 60% তারা মানে প্রোডাকশন দেয়। 70%। তো তখন আমরা আমাদের আসলে এই যে জনবলগুলোকে আসলে আমরা কাজে লাগানোর ব্যাপারে মানে আমাদের ব্যাপক যে কর্ম পরিকল্পনা, সেটার আমরা আগে মানে এখন পর্যন্ত অভাব দেখছি। এটাকে যদি কাজে লাগানো যায়, তো বাংলাদেশে যে ব্যাপক কর্ম পরিকল্পনা রয়েছে, দ্যাট মিনস হলো আমরা ডিজিটাল থেকে স্মার্টে যাব। আমাদের নিজেদেরই অনেক ব্যাপক জনবল দরকার। আমি খুব স্পেসিফিক প্রশ্ন যদি করি আপনার কাছে, যে কি ধরনের লোক বলেন আপনি ইন্ডাস্ট্রির বাইরে, আপনি যে জায়গাটা নিয়ে কাজ করছেন আপনার কোম্পানির জায়গায়, ঠিক কি ধরনের মানে বল আপনাদের দরকার, দক্ষতা কোন জায়গায় দরকার, সেখানে ওনারা কিভাবে সাপোর্ট দিতে পারেন, সরকার কিভাবে সাপোর্ট দিতে পারে, একাডেমি কিভাবে সাপোর্ট দিতে পারে? ওয়েল, আমরা আসলে যে সফটওয়্যার তৈরি করি, এবং আমরা একটা পিওর সফটওয়্যার কোম্পানি, এবং আমরা রিসেন্টলি আমরা এআইতে মুভ করেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মুভ করেছি। তো আমাদের একটা রিসেন্টলি আমাদের একটা ডেভেলপমেন্ট আছে এআইয়ের উপর। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের উপর আমরা টুল তৈরি করেছি। এই টুলটা আপনার বাজারে ব্যাপক প্রচলিত, আপনারা হয়তো সবাই জানেন, চ্যাট জিপিটির একটা ভার্সন। আমাদের এখানে আমরা সেম লেভেলের একটা প্রোডাকশন করেছি, সেটার নাম হলো সবজান্তা। তো সেটার মাধ্যমে আমরা করতে যেয়ে দেখেছি, আমরা এই টুলটা তৈরি করেছি। এখন এই টুলটার মাধ্যমে আপনি মানে লক্ষ লক্ষ জনগণকে আপনি কর্মমুখী করার সুযোগ আছে। যেমন আমার এখান দিয়ে আপনি ইচ্ছা করলে আপনি গ্রাফিক্সের কাজ করতে পারেন, আপনি আপনার রাইট আপের কাজ করতে পারেন, আপনি আপনার এডিটিংয়ের কাজ করতে পারেন। তার এই ধরনের কাজগুলো যেগুলো আসলে যেটা সচিব মহোদয় বলছিলেন যে ফ্রিল্যান্সিং করার, ফ্রিল্যান্সিং এর জন্য একটা উন্মুক্ত দ্বার ওপেন হয়ে যাওয়া। তারপরে আমরা যেটা করি, এগুলো তো টুল। আপনি মনে করেন একটু আগে সচিব মহোদয় বললেন যে ওনারা আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যাপক ফ্রিল্যান্সার তৈরি করছে। এই ফ্রিল্যান্সাররা তো সবাই আসলে ধরেন আপনি যাওয়ার পরে তাদের ইংলিশ রাইট আপ অত স্ট্রং হয় না, তাদের প্যারাগ্রাফিং রাইটিং অত স্ট্রং হয় না। এই টুলগুলো যদি ইউজ করে, সে কিন্তু এখন ইনস্ট্যান্ট মানে অনেক টাকা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, মানে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। তো আমরা বাংলাদেশের মার্কেটেই আমরা নিজস্ব মানে আপনার ব্যাক অফিস সাপোর্টের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো করতে পারি। তো আমার ধারণা যে আমি রানা একটু সাপ্লিমেন্ট করি ভবিষ্যতে, সেটা হচ্ছে এই যে আইসিটি আসলে আমরা যেই মানে আমাদের বাচ্চাদেরকে যে আইসিটিটা শিখাতে চাচ্ছি,
এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি সজীব মহোদয়কে বলবো আইসিটির জন্য কিন্তু আইসিটির এক্সপার্ট হওয়ার দরকার নাই, এবং লেম্যানদের জন্যই আইসিটি, এবং যিনি আইসিটির এক্সপার্ট উনি বেসিসের এখন সভাপতি বোধ হয় না? আমি ডাইরেক্টর। আপনি ডাইরেক্টর। উনি বলুক উনি আইসিটি সব পারে, সব বোঝে, কেউ বলতে পারবে না বুকে দিয়ে যে আইসিটির কোনো, এটা একটা এন্ডলেস কারিকুলাম, এটার কোনো শেষ নাই, এভরিডে ইটস কামিং নিউলি। সো একজন আইসিটি এক্সপার্টও কিন্তু 30% আইসিটি জানে, আর 70% তাকে কিন্তু ওই সফট স্কিলের উপর তার স্কিল থাকতে হবে, মানে ওইটা কোন খাতে ব্যবহার করবে। যে আমরা তো আমাদের বাচ্চাদের জন্য বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েদের জন্য দরকার হলো একদম বেসিক ফান্ডামেন্টাল, সেটাই আমরা কারিকুলামে রেখে ওরা যেন 4th ইয়ার কমপ্লিট করার পরে পাবলিক স্পিকিংটা শিখে, একটা প্রেজেন্টেশন শিখে, একটা সিভি রাইটিং শিখে, একটা গ্রাফিক্সের কাজ শিখে, অ্যানিমেশন করতে জানে। এই জিনিসগুলো গুগলে কোশ্চেন করার দরকার হয় অনেক সময় আমাদের টিচার। এখানে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, সেই এগুলোর প্রশ্নটা উপরে কিন্তু হচ্ছে আমরা প্রশিক্ষণ যে দিচ্ছি আমরা আসলে ইমপ্লিমেন্টের জায়গায় যাচ্ছি কিনা, আমরা ওয়ার্কার তৈরি করছি কিনা। ইনোভেশন একটা বড় ব্যাপার, যে ইনোভেশনটা নিয়ে আসলে আইসিটি ডিভিশন মিনিস্ট্রি বহুত কাজ করছে। কারণ একটা কথাই বলা হয় যে ইনোভেটিভ যদি আমরা না হতে পারি, ইনোভেশন যদি তৈরি করতে না পারি, তাহলে আসলে Change আসবে না। উন্নত বিশ্ব আমাদেরকে ক্রেতায় বানিয়ে রাখবে। সারা জীবন। সেখান থেকে আসলে মেড ইন বাংলাদেশ কনসেপ্টে কিভাবে আমরা যেতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনায় আসবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, দেখছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজন। আমরা আজকে কথা বলছি তথ্য প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে আসলে কিভাবে ভূমিকা রাখতে পারি আমরা সবাই, সেই জায়গা থেকে কথা বলছি। আমি বিরতিতে যাবার আগে যেই প্রশ্নতে ছিলাম যে নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রাখতে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে, সেখানে উদ্ভাবনী জাতি হিসেবে যদি আমরা দাঁড়াতে না পারি, আমরা ক্রেতাই থেকে যাব। সেই জায়গাটি নিয়ে আসলে আপনারা কিভাবে ভাবছেন, এবং বিশেষ করে একাডেমি এবং ইন্ডাস্ট্রিকে কিভাবে কাজে লাগানো যায় আপনাদের তরফ থেকে কি ভাবনা? ধন্যবাদ। প্রথমে আহমেদ বাবু সাহেবের একটা কথা থেকে আমি শুরু করি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেহেতু নিয়ে কথা বলছেন, যে এখন আমাদের যে কোনো জনবল, মানে আপনি প্রশিক্ষিত গড়ে তুলতে যদি চান, তাহলে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা টুলস হিসেবে ব্যবহার করতেই হবে। অর্থাৎ যার কোনো দক্ষতা আছে, এই দক্ষতাকে এনহ্যান্স করা বা আপনি আরও বাড়ানোর জন্য কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে লাগবেই। কারণ যিনি কোডিং জানেন, তাকে কিন্তু আরও ব্যাপক কোডিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শেখা সম্ভব। যিনি হয়তো সামান্য লিখতে পারেন, এটাকে আরও অনেক বেশি লেখা সম্ভব। এবং ভাষার একটা সমস্যা ওনারা বলছিলেন, আমি বলবো যে এখন ভাষারও কোনো সমস্যা থাকবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি যে কোনো ভাষায়, মানে আপনার মাতৃভাষায় কথা বলবেন, এটা কিন্তু ইন্টারপ্রেট হয়ে তাৎক্ষণিক যেই ভাষায় আপনি অনুবাদ করতে চান সেটা কিন্তু করা সম্ভব। এবং যেটা আমরা চিন্তা করছি যে ইভেন লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে আঞ্চলিক ভাষায় কথা বলে এটাকে স্ট্যান্ডার্ড বাংলায় রূপান্তর করে সেটাকে একেবারে আপনি আবার ইন্টারন্যাশনাল যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি রূপান্তর করতে পারবেন, এটা কিন্তু সম্ভব। অতএব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে সেই টুলস যেটাকে আমার দক্ষতাকে এনহ্যান্স করবে, আমাকে আরও অ্যাম্প্লিফাই করবে। তো এইটা কিন্তু খুবই প্রয়োজন, এবং সেই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আরও বেশি বাড়াতে হবে। এই জায়গায় হচ্ছে আপনার এই ইনোভেশন, এই ইনোভেশনটাকে আমাদের কাজে লাগাতে হবে। আর একটা বিষয় আপনি বলেছেন যে আমরা মানে ক্রেতা হয়ে থাকতে চাই না, আমরা হতে চাই যে মানে নিজেই উৎপাদক, আমরা উৎপাদনশীল জাতি হতে চাই, আমরা মেড ইন বাংলাদেশ এস্টাবলিশ করতে চাই। সেই কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা কাজ করছি। যেমন আপনাকে যদি বলি যে আমাদের একটা প্রজেক্ট আমরা অলরেডি শুরু করতে যাচ্ছি, সেটার নাম হচ্ছে যে ফ্রম ধোলাইখাল টু গ্লোবাল। তার মানে হচ্ছে, মনে করেন আমেরিকাতে একটা রোবট বানাতে যেই খরচ, সেটা যদি বাংলাদেশে তৈরি করা হয় অনেক কম খরচে তৈরি করা হয়। আমেরিকা কেন চীন থেকে আমদানি করে? সারা বিশ্ব কেন চীন থেকে? কস্ট কম, নাহলে তো তারাই তৈরি করতো, কিন্তু তারা কিন্তু পারে না। সেই জিনিসটা যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন যে এই দেশে একটা রোবট তৈরি হবে যেটা আমেরিকাতে ওরাই ব্যবহার করবে। এবং সেইটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এই যে জনসম্পদকে আমরা কাজে লাগাতে পারবো। যেটা আহমেদ বাবু সাহেব বলছিলেন যে প্রোগ্রামিং কিন্তু 20 বা 25%, বাকি 70% কিন্তু হার্ডওয়্যার, ব্যাকএন্ডের কাজ আছে। যেমন আপনার সামনে দেখেন যত হার্ডওয়্যার আছে, দেখবেন যে 90% আমার দেশে তৈরি না। তাহলে এই জিনিসটা কিন্তু আমি আমদানি করছি, এবং আমদানি
করার জন্য যেই আমার বৈদেশিক মুদ্রাটা চলে যাচ্ছে, এই বৈদেশিক মুদ্রাটা কিন্তু আসছে আবার ওই যে গার্মেন্টস বলেন বা এক্সপেট্রিয়েট যারা প্রবাসী, বা আমার রেমিটেন্স থেকে রেমিটেন্স আসছে। থেকে। তাহলে আমি যদি এখন নিজে রেমিটেন্স উৎপাদন না করতে পারি আইসিটি সেক্টরে, তাহলে কিন্তু আমার জন্য এটা বিশাল একটা বার্ডেন হবে। এই জন্য আমাদের এই ধরনের ইনোভেটিভ কাজ করতে হবে। শুধু সেইটা নিয়ে যদি কাজ করতে চাই, আপনি যে বিষয়গুলো এখন বললেন সেটার জন্য আসলে ব্যাপকভাবে জনগণকে সম্পৃক্ত করার বিষয় থাকে এবং জনগণকে এক ধরনের উজ্জীবিত করারও ব্যাপার থাকে। সেখানে আমরা প্রচারণায় অনেকটা পিছিয়ে আছি কিনা। এখানে আরেকটু আমি এই করি যে ফ্রম লোকাল টু গ্লোবালে আমি আরেকটা ইনভলভ করতে যাচ্ছি, সেটা হলো অনেক মাদ্রাসার ছাত্র। তাদেরকে আমরা যদি ইনক্লুসিভ সোসাইটি করতে চাই তাহলে কিন্তু সবাইকে নিয়ে আসতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। এবং তাদেরকেও যদি আমি এই কাজে লাগাতে পারি, তারাও কিন্তু একটা বিশাল জনসংখ্যা। আপনি যদি দেখেন যে তারা হয়তো সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় নেই কিংবা অন্য এসে নেই, কিন্তু তারাও কিন্তু একটা বিশাল জনসংখ্যা। তাদেরকে যদি আমি ইনভলভ করি, এবং অলরেডি আমরা এটা ইনভলভ করার পরিকল্পনা নিয়েছি, তাহলে দেখবেন এটা ব্যাপক, মানে আপনি যেটা বলছেন যে জনগণকে সম্পৃক্ত করা। আর জাতীয় বিশ্ববিদ্যালয়কে তো অবশ্যই আমরা সবসময় সম্পৃক্ত করতে চাই, কারণ আমাদের এটা একটা বিশাল জায়গা। এখানে যেই স্টুডেন্ট আছে তাদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি, তাহলে তো আমরা অনেক বড় সম্পৃক্ততা পেয়ে যাচ্ছি। আর আরেকটা বিষয় আমি বলবো যে আমি একটা জিনিস চিন্তা করেছি, সেটা হলো সিআরআর ফান্ড, যেটাকে কর্পোরেট রিসার্চ রেসপন্সিবিলিটি। এটা আমরা চিন্তা করছি যেরকম যে এখানে গভর্নমেন্টেরও কিছু কন্ট্রিবিউশন থাকবে, ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন থাকবে, কিন্তু এই রিসার্চটা করবে একাডেমি। সেখানে আমি একটু বলতে চাই বেসিস এখন দিনে দিনে কিন্তু অনেক বড়, মানে বেসিসের সাথে যে ইন্ডাস্ট্রি পিপল রয়েছে তাদের কন্ট্রিবিউশনটা আরও বেশি জরুরি মনে করেন কিনা বাবু ভাই? জি, অবশ্যই আমরা কন্ট্রিবিউশন করার জন্য আমরা রেডি আছি। আমাদেরকে সুনির্দিষ্টভাবে যদি কেউ বলে যে স্পেসিফিক্যালি একাডেমি থেকে বা থেকে গভর্নমেন্ট থেকে যদি বলে এই জিনিস নিয়ে আমরা কাজ করতে চাই, অথবা বাংলাদেশে যে প্রোডাকশন ইন্ডাস্ট্রি বা যে রিয়েল স্ট্রিমলাইন ইন্ডাস্ট্রি যেগুলো আছে, তারা যদি তাদের প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে আসে, তো আমরা কিন্তু ইনক্লুসিভ করে, মানে একাডেমিয়া এবং গভর্নমেন্টকে ইনক্লুসিভ করে সেই রিসার্চটা বাংলাদেশে করে কিন্তু আমরা তাদেরকে সলিউশন দেওয়ার জন্য রেডি আছি। উপরন্তু বাংলাদেশে যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি আছে, স্পেশালি আমরা বেসিসের মাধ্যমে যেটাকে লিড করছি, তারা কিন্তু এখন লোকাল সলিউশন লোকালি দিচ্ছে। এবং আপনি শুনে খুব মানে আশান্বিত হবেন যে কোভিড পরবর্তী যতগুলো সলিউশন বাংলাদেশ নিজস্ব প্রবলেম ফেস করেছি, প্রত্যেকটা প্রবলেম বাংলাদেশের এই বেসিস মেম্বার কোম্পানি দ্বারা কিন্তু আমরা সার্ভ করেছি। আমরা কোভিডের যে সফটওয়্যারের যে ট্র্যাকিং সিস্টেম, তারপর তাদের মানে সিস্টেম, মানে আপনাদের মনিটরিং সিস্টেম থেকে শুরু করে এখন যে বড় বড় মেগা জিনিসগুলো তৈরি হচ্ছে, আমি একটা জিনিস হরফ করে বলতে পারি, এই যে বাংলাদেশে আমার কোম্পানি আপনার এই যে মেট্রো রেল এবং থার্ড টার্মিনালের যে মানে ব্যাপক কাজ হয়েছে, হ্যাঁ, এই যে আপনার যারা এখানে কন্ট্রাক্টর হিসেবে কাজ করেছে তাদের কিন্তু আমাদের ইআরপি ইউজ করেছে। তো এখানে এমন না যে বাইরের, এবং খুব এফিশিয়েন্টলি তারা এখান থেকে মানে এই ইউজ করে আমাদের এরকম মেগা প্রজেক্টগুলো সম্পন্ন করছে। এখন আমাদের হলো অন্যদিকে একটু মনোযোগ দেওয়া দরকার, আমরা ব্যাপক জনগোষ্ঠীতে কিভাবে কাজে লাগাতে পারি। তো আমি সুনির্দিষ্টভাবে এখানে বলতে চাই যে বাংলাদেশে ব্যাক অফিস যে ইন্ডাস্ট্রিটা আছে, সেখানে আপনার প্রোগ্রামারের আমার কোনোই দরকার নাই। আর শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি যদি তার স্টুডেন্টদেরকে ধরেন অ্যাকাউন্টিং শেখাবে, অ্যাকাউন্টিংয়ের উপর আপনার একটা স্পেসিফিক প্রশিক্ষণ দিয়ে পাঠাবে, বাংলাদেশে প্রপার অ্যাকাউন্টেন্ট পাওয়াটাই মুশকিল। আমরা যখন রিক্রুট করতে যাই, আপনার শত শত অ্যাকাউন্টেন্টকে ইন্টারভিউ করে একটা ভালো অ্যাকাউন্টেন্ট পাই না। হোয়ারএজ এটা যদি মানে ওনাদের সিলেবাস আছে, ওই সিলেবাসগুলো বাংলাদেশের অ্যাকাউন্টিং সিস্টেমকে যদি ওনারা শেখানোর সুযোগ করে দেয়, আমরা আসলে এখনও বাইরের অ্যাকাউন্টিং সিস্টেম পড়াই, তো আমরা যদি লোকাল অ্যাকাউন্টিং সিস্টেম পড়াই। আরেকটা বিষয় আছে কিনা, মানে অ্যাকাউন্টেন্ট সম্পর্কে আসলে অ্যাকাউন্টিং এগুলো বললেই না কেমন যেন ওই যে কিছু হিসাব কিতাবের ব্যাপার চলে আসে, কিন্তু অ্যাকাউন্টিং সফটওয়্যার ডেভেলপ হচ্ছে এখন, এইখানেও কাজ করার সুযোগ আছে। সেই ধরনের আমি কিন্তু টেকনোলজিতে যাচ্ছি না, এটা কিন্তু সলিউশন, আইটি সলিউশন। দ্যাট মিনস ওনারা তো অ্যাকাউন্টিং পড়াচ্ছে, মানে ফাইন্যান্স পড়াচ্ছে, অ্যাকাউন্টিং পড়াচ্ছে, তো ওনারা তো পড়াচ্ছে, ওনাদের কিন্তু তাত্ত্বিক জ্ঞানটা হয়েছে। এখন প্রায়োরিটি জ্ঞান করতে গেলে যে জিনিসটা দরকার, সেজন্য তার একটা টুল দরকার।
এখন আমাকে বলা হলো যে আমি মাইক্রোসফট অফিস কেন ইউজ করি, বিকজ টাইপ করার জন্য, আমি এক্সেল রেডি করার জন্য, পাওয়ার পয়েন্ট করার জন্য। তো সেই টুলটা তো আর আপনাকে তৈরি করতে বলছে না, এই টুলটা ইউজ করে ইফিশিয়েন্ট ওয়েতে আপনি কিভাবে সেক্রেটারিয়াল কাজগুলো করতে পারবেন। এখানেও আমি সেম কথাটা বলছি, ওনারা যে শিক্ষাটা দিচ্ছে সেটা প্রায়োরিটি জায়গাটা থেকে এটা যদি দেয়া হয়, তাহলে আমি কি করব, আমি একটা যখন অ্যাকাউন্টেন্ট নিয়োগ করব, তাহলে ওনার একটা কিন্তু দক্ষ জনবল কিন্তু আমি পেয়ে গেলাম, এবং আমি কিন্তু পরের দিন থেকে আমার অ্যাকাউন্টিং সিস্টেমটাকে আমি কাজে লাগাই। চাহিদা ভিত্তিক জনশক্তি তৈরি, সেখানে আসলে আপনার একটা বড় ভূমিকা মনে হয় আছে, কারণ আপনার হাতে 70% শিক্ষার্থী। সেখানে আসলে ইন্ডাস্ট্রি পিপুলেরও সহযোগিতা লাগবে কি লাগবে না সেটা নিয়ে আসতেছে, কিন্তু বিরতি নিতে হবে। আমার প্রযোজক আমার বিরতির কল দিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, নিচ্ছি আরো একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, দেখছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজন। আমি রানা ইসলাম আছি আপনাদের সাথে। আমরা কথা বলছি আজকে তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি উন্নয়ন কিভাবে সম্ভব। নাসিরউদ্দিন মিটুল, আপনার কাছে প্রশ্ন ছিল যে ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন যে জায়গাটা, সেখানে ইন্ডাস্ট্রি আপনাকে আসলে কিভাবে সাপোর্ট দিতে পারে? ধন্যবাদ রানা। এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাকে, যেটা অনেকটা একেবারে প্র্যাকটিক্যালি মিন করবে যে হোয়াই ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্ক আপ নিডেড। আপনার এই নেক্সাস টিভির আজকে টেলিভিশনটা খারাপ হয়ে গেল, ঠিক আছে? টেলিভিশনটা আপনার যেটা আপনি দেখেন, আপনি টেলিভিশনটা সারাতে ঢাকা ইউনিভার্সিটি টেলিভিশন ডিপার্টমেন্ট কিংবা আপনি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিলেন, উনি কি পারবে টেলিভিশনটা সারাতে? পারবে না। উনি তো আসলে প্রায়োগিক জায়গায়, এক্স্যাক্টলি উনি পারবেন না। আপনি নীলক্ষেতে পাঠিয়ে দেন, 50 টাকা 100 টাকা দিলে ওরা কোনটা সার্কিট খারাপ হয়েছে দেখে মিনিটের মধ্যে আপনাকে এটা ঠিক করে দেবে। ঠিক নীলক্ষেতেরই ভদ্রলোককে আবার আপনি প্রশ্ন করেন যে টেলিভিশনে কিভাবে ছবি আসে একটু বলেন তো আপনি, উনি কি সেটা পারবে? না, পারবে না। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে টেলিভিশনে ছবি আসে কীভাবে, উনি ব্যাখ্যা দিতে পারবে। সো রাইট নাও হোয়াটস নিডেড, এই যে ইলেকট্রিশিয়ান মানে মেকানিক যিনি কাজটা সারবেন, নীলক্ষেতের ভদ্রলোক আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তাদের মধ্যে ব্রিজিং দরকার। এখন দরকার হলো ব্রিজিংয়ের, যে দুইজনেরই এখন প্রায়োগিক নলেজ থাকতে হবে। চাকরির বাজারে এখন হলো অ্যাপ্লাইড নলেজের বেশি প্রয়োজন। থিওরি তো লাগবেই, থিওরি ছাড়া আপনি তো তার বেস তৈরি করতে পারবেন না, তার ইথিক্স, ফিলোসফি, তার মরালিটি, এগুলো আপনি আনতে পারবেন না, এগুলো লাগবেই। কাজেই আবার প্রায়োগিক জায়গাটাও দরকার। বেসিস যেটা বললেন এইমাত্র, যে এটা সত্যি যে ওনারা আমাদের নিড বেসড ডকুমেন্ট তৈরি করে, নিড বেসড ডাটা সফটওয়্যার তৈরি করে দিবেন আমরা যা চাই। এখন আমার চাহিদাটা হচ্ছে এই যে, আমি আবারও বলি যে আমার 1 লক্ষ টিচার আনা সারা বাংলাদেশে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 60,000 মানে সরকারি বেসরকারি মিলিয়ে এমপিভুক্ত শিক্ষক মিলিয়ে 60,000, নন এমপিও আছে আমার আরও 40,000, অন ক্যাম্পাসে আছে আরও 100 শিক্ষক। এই 1 লাখ শিক্ষককে যদি আপনি ফার্স্ট ট্রেন আপ করতে না পারেন, আমার আইসিটি কারিকুলাম আমি ডেভেলপ করেছি বাংলাদেশের প্রথিতযশা প্রফেসর এবং ইন্ডাস্ট্রি পিপলদেরকে নিয়ে। ইন্ডাস্ট্রি পিপল যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা আমার কারিকুলামটাকে ডেভেলপ করে দিয়ে গেছে। প্রবলেম হলো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম এভরি আফটার 1 ইয়ার চেঞ্জ হয়, নতুন জিনিসকে তারা কোপ আপ করতে পারে, অ্যাডাপ্ট করতে পারে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় 2257টা কলেজ, 35 লক্ষ শিক্ষার্থী, সারা বাংলাদেশের মানচিত্র সম হচ্ছে এটার এরিয়া। তো এটাকে চেঞ্জ করতে হলে ইউ নিড 5 ইয়ার্স মিনিমাম। এবং আপনাকে তথ্য দিয়ে রাখি, 16 এবং 19-এর পরে, সেটা হলো তো সময় চলে যায়। হ্যাঁ, 19 সালের পরে আমরা কিন্তু টোটাল কারিকুলামটাকে আবার ঢেলে সাজিয়ে একদম আপডেটেড করে সবকিছু ইনকর্পোরেট করে বাজারে ছেড়েছি। ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে আমার তো আইসিটি ট্রেন টিচার নাই, ইন্টারমিডিয়েটের ওই টিচারকে দিয়ে তো আমি অনার্স বা ডিগ্রির আইসিটি পড়াতে পারবো না, তাহলে আমার টিচার ট্রেনিং মাস্ট। বাংলাদেশে আমরা এখন ওপেন করে দিয়েছি যে যার মিনিমাম ক্যাপাসিটি আছে টু টিচ দ্য আইসিটি, মিনিমাম সিএসসি টিচার বলেন, আইসিটি টিচার বলেন, অ্যাপ্লাইড ফিজিক্সের টিচার বলেন, কম্পিউটার সায়েন্সের টিচার বলেন, ট্রিপল ই টিচার বলেন, দে অল আর ইনভলভ উইথ ট্রেনিং আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। তারপরেও আমরা চাচ্ছি যে 2025 সালের মধ্যে, এই 24 সালে আমরা কিন্তু স্টার্ট করার একদম দ্বার প্রান্তে ছিলাম, এখন 25 সালে যে আমাদের শিক্ষক কিছু ইতিমধ্যে 5,000 শিক্ষক প্রশিক্ষিত হয়েছে, বাকিটা আসতেছে প্রশিক্ষণের মাধ্যমে, এসেই কিন্তু আমরা এই আইসিটিটাকে আইসিটি সচিবের একটা অনুযোগ কিন্তু ছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিসার্চ বেস কাজ কম হয়, সেটা আপনি আমি তো সচিব মহোদয়ের প্রশ্নের এই উত্তরে এটা বলবো যে আসলে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বয়স 32 বছর। এই 32 বছরের মধ্যে এটা মোটামুটি আপনার প্রথম 18 বছর 20 বছর এটা একটা মাছছায়ানার মধ্যে ছিল, একদম বলতে আমার দ্বিধা নেই, মাছছায়ানা বুঝছেন, এটা একটা অন্ধকারের যুগের মধ্যে ছিল, এখানে কোনো ডেভেলপমেন্ট ছিল না, যে যার মতো করে চলছে আসছে।
2014 সালের পরে কিন্তু এটা একটা প্যারাডাইম শিফট হয়েছে এবং এখন যে কাজগুলো হচ্ছে রানা, আমি আপনাকে ইটস ভিজিবল। আমরা মিডিয়া কেন এত জোর গলায় কথা বলতে পারি, এই জন্য পারি আমার রিসার্চ গ্রান্টস আছে, আমার নিজস্ব জার্নাল আছে, আমার আনলিমিটেড ফান্ড আছে টু রাইটিং এ টেক্সট বুক, আমার আনলিমিটেড ফান্ড আছে ফর গিভিং ট্রেনিং টু দ্য টিচার। কাজেই আমরা আইসিটি মিনিস্ট্রিকে ইনভলভ করে কাজ করছি, ইউজিসিকে ইনভলভ করে কাজ করছি, বাংলাদেশের পতিতদশা এক্স টিচার যারা এক্স মানে প্রফেসর কার্যক্রম শুরু হয়েছে, আমরা রেজাল্ট পাবো এবং সেখানে ইমপ্যাক্ট অ্যানালাইসিস করবেন আপনি 2027 সালে রানা বললাম, এবং দর্শক এই ইমপ্যাক্ট অ্যানালাইসিসের 27 সালের পরে আপনি বলবেন আহ্বান হোয়াট র্যাপিডলি হ্যাভ বিন আপনি চেঞ্জড। আহ্বান করতেই পারেন সবাই যেন আপনার ইতিমধ্যে সাথে একটা ইমপ্যাক্ট যায়। কিন্তু পেয়েছেন, 66% বেকার কিন্তু নাই এখন, হ্যাঁ। বিআইডিএস বলছে 28%, সো ইটস এ রিডিকুলাস চেঞ্জ। আমি তো মনে করি আমি একটু সজীব মহোদয় আপনার কাছে আসতে চাই যে আপনারা বিভিন্ন ধরনের ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করেছেন, আইসিটি ক্যারিয়ার ক্যাম্প করছেন, এন্টারপ্রেনারশিপ একাডেমি করেছেন এবং এইটার পরিমাণও হিউজ, কিন্তু আপনার কি মনে হয় যে যথেষ্ট প্রচার প্রচারণার অভাবে যোগ্য তারুণ্য এই জায়গাগুলোতে আসছে কম? না, প্রচারণা তো অবশ্যই দরকার আছে এই জিনিসগুলো আরও বেশি করে প্রকাশ করার জন্য, তবে আমরা কিন্তু চেষ্টা করছি। আর জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমি একটু অনুরোধ করব যে যেহেতু তিনি বললেন যে আনলিমিটেড ফান্ডও আছে, তাহলে কিন্তু প্রশিক্ষণের জায়গাটা মানে শুধু হয়তো টিচারকে আপনি প্রশিক্ষণ দিয়ে ওই টিচাররা আবার স্টুডেন্টকে প্রশিক্ষণ, আপনি যেটা বললেন যে সময় কিন্তু অনেক চলে যাবে। একাডেমির বাইরেও আসলে ইন্ডাস্ট্রি পিপল নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা হতে পারে, এটাই দরকার। সেরকম কোনো পরিকল্পনা, এরকম একটা পরিকল্পনা করতে হবে যে টিচারকে আপনি প্রশিক্ষিত করলেন, আবার তারা স্টুডেন্ট, এই সময়টা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এখন আপনাকে ডাইরেক্ট মানে স্টুডেন্টকে কীভাবে শেখাতে হবে সেটা কিন্তু বেসিস বা যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের সহায়তায় এবং আমরা গভর্নমেন্ট যারা আছি আমরা কিন্তু এখানে আমি একটু ফ্লো নিতে চাই। সেটা হলো যেহেতু মানে আমাদের যে শিক্ষা মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন মহোদয় রয়েছে, আমি প্রস্তাব দিতে চাই, আপনারা যে বললেন যে 5 বছরের মতো লাগে একটা রোল আউট করতে, একটা মানে শিফট করতে, কারিকুলাম শিফট করতে, যেখানে হলো অ্যাভারেজ একটা টেকনোলজির এই মানে এইজ থেকে হলো 2 থেকে 2.5-3 বছর বা থাকে। তো সেখানে আপনার দেখা গেল যে একটা কারিকুলাম চেঞ্জ করলেন, সেটা 2টা প্যারাডাইম শিফট চেঞ্জ হবে, তারপর আপনি মার্কেটে আসবেন এবং আপনার তো সেইটাকে দূর করার জন্য আমি প্রস্তাব দিতে চাই ফ্রম দ্য বেসিস, অথবা আমাদের যে আইসিটি যে ট্রেড বডিগুলো আছে, আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আমরা আপনাদেরকে ট্রেনিংয়ের যে পার্টটা অর্থাৎ আপনারা থিওরিটিক্যাল পার্টটা শেষ করার পরে আপনার লাস্ট সেমিস্টারের একটা পার্টে আমাদেরকে ইনভলভ করেন। আমরা যদি ইনভলভ হয়ে ওকে যদি একদম, যেহেতু ও এডুকেটেড অলরেডি, বেসিক নলেজটা পেয়েছে, লেটেস্ট তথ্যটা দিয়ে তাকে মানে বেসিক কারিগরিটা দেখাই দিতে পারি, তাহলে কিন্তু ও করে খেতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু রেডি আছি। আমাদের মনে হয় যে এখানে যেহেতু ট্রাইপার্টি আছে, তো ট্রাইপার্টির মাধ্যমে এই প্রবলেমটাকে যদি আমরা ধরেন কালকে থেকে সমাধান মানে অ্যাড্রেস করা শুরু করি, তাহলে আপনি যেটা বললেন যে 27-এ যে আপনি ইমপ্যাক্ট অ্যানালাইসিস, না আমার মনে হয় যে 25-এ যে আপনি ইমপ্যাক্ট অ্যানালাইসিস করলে আপনি একটা মানে ভিজিবল একটা ইমপ্যাক্ট দেখাতে পারবেন বলে আমাদের বিশ্বাস। এবং আমাদের রানা ভাই এখানে একটা বলি, আমাদের কিন্তু বর্তমান সরকারের একটা লক্ষ্যমাত্রা আছে। আমরা কিন্তু 2025-এর মধ্যে $5 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। সেটা কিন্তু আমরা গত 2 বছর থেকে বেসিসের পক্ষ থেকে বা আইসিটি ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বলছি, আমরা আসলে 5 বিলিয়নে থাকতে চাই না, আমরা আসলে এটা 20 বিলিয়নে যেতে চাই বাই 2030। তো এই যে ব্যাপক, কারণ আপনার গার্মেন্টসের পরেই কিন্তু সবচেয়ে পোটেনশিয়াল সেক্টর হলো আইসিটি, যে কিন্তু আমার দক্ষ জনবলটাকে ইউজ করতে পারলেই কিন্তু আমার বৈদেশিক মুদ্রা এবং লোকাল প্রবলেম সলভ করা সম্ভব। তাইলে আমি যদি এটাতে আসলে অ্যাড্রেস দিতে না পারি, তো মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেখানে আপনার ম্যান পাওয়ার দরকার, যে ম্যান পাওয়ার হচ্ছে এখান থেকে একাডেমি থেকে আসতে পারে। আমার রসদি হলো ম্যান পাওয়ার। তো ম্যান পাওয়ারটাই যদি আমরা রেডি করতে পারি, সেটার দিকে যদি নজর দিতে পারি, তাহলে লোকাল এবং গ্লোবাল দুইটা জায়গায় থেকেই আমি কিন্তু যে রেমিটেন্স প্রবলেম বলেন, মানি প্রবলেম বলেন, দুটো জায়গায় যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তা আমাদের মনে হয় যে বর্তমান সরকারের যে লক্ষ্যমাত্রা আছে সেটাতে খুব তাড়াতাড়ি অ্যাড্রেস করা সম্ভব হবে বলে আমাদের মনে হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার বিভিন্ন ভাষণে বারবার করে বলেছেন যে দেশের তরুণ প্রজন্মই হবে স্মার্ট বাংলাদেশের মূল শক্তি। এটার সাথে একটু তথ্য দিই আপনাকে, যে আমরা বারবার সব জায়গায়, সচিব স্যার আমরা সব জায়গায় কিন্তু বলি যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অ্যাচিভ হচ্ছে না। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা অ্যাচিভ হবে কি করে? আমার সময় আছে আর 10 বছর, আমার এই তরুণ প্রজন্ম পৌরের মধ্যে পড়ে যাবে আফটার 10 years. সো ইফ উই ডোন্ট ডু ইট উইদিন 10 years, নেক্সট 10 years,
তাহলে কিন্তু আমাদের জীবনে আমরা জাপানের মতো হয়ে যাব, আমরা অন্যান্য যারা পৌর নেশন তাদের মতো হয়ে যাব। সো এই ইয়াং জেনারেশনকে স্পেসিফিক্যালি জাতীয় বিশ্ববিদ্যালয় যারা গ্রাজুয়েট আছে, ইফ ইউ ডোন্ট ব্রিং দেম ব্যাক টু দি মেইন স্ট্রিমিং, তাহলে তো আমার লাভ নাই। এবং আমাদের যে উইন্ডোজ অফ অপরচুনিটি আমরা বলে থাকি, যেটাকে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্স যেটা আছে, এটা আনার জন্য আমার যে উইন্ডোজগুলো ওপেন আছে এখন সব জায়গায়, সেটা যদি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই আমার শিক্ষিত যারা পাশ করে বেরোচ্ছে তাদেরকে নিয়ে স্বপ্ন না দেখি, তাহলে এই পরিবর্তন হবে না। না ভাই, উনি যেহেতু একটা জাপানের উদাহরণ দিছে, তো আপনারা জানেন যে মানে আমার ইন্ডাস্ট্রির একটা স্পেশালিটি আপনি জাপান নিয়ে কাজ আমি জাপান নিয়ে কাজ করি 22 বছর, সেই ক্ষেত্রে আমাকে জাপান বাবু নামে সম্বোধন করে। তো আমার যেটা মানে রিসেন্টলি আমার যেটা অবজারভেশন, জাপানেই কিন্তু ধরেন অ্যারাউন্ড 1 মিলিয়ন ম্যান পাওয়ারের একটা শর্টেজ আছে, অ্যারাউন্ড মানে লেস দেন 1 মিলিয়ন তো শর্টেজ আছে, যেটা আমরা কিন্তু আমাদের মতো দেশের কাছ থেকে ওরা ম্যান পাওয়ারটা চায়। ইউএসএ তে অ্যারাউন্ড 3 মিলিয়নের মতো লোকজন দরকার, তারপরে ইউরোপেও এইরকম পরিমাণ লোক দরকার। তো প্রতিটা দেশে আমি এই সপ্তাহে আমি মিটিং করলাম কোরিয়ার সঙ্গে, তো ওনারা বলছিল যে ওনাদের অনেক লোক দরকার, শুধু দরকার হলো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানা। তো এইটাও কিন্তু আমাদের একটা পোটেনশিয়াল এরিয়া, তো আমাদের শুধুই দরকার দক্ষ ম্যান পাওয়ার, আর কিন্তু কিছু না। এবং সেই দক্ষতা আসলে গ্লোবাল চাহিদা অনুযায়ী, এবং সেই জন্য আসলে এক ধরনের সমন্বয়ের মনে হয় দরকার আছে। সেই সমন্বয়টা কিভাবে হতে পারে সেটা নিয়ে আমি লাস্ট ব্রেকটা নিতে চাই, ব্রেকটা নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে, দেখছেন 7 দিন অনুষ্ঠানটি। আমরা বিরতিতে যাবার আগে যে জায়গাটা নিয়ে বলছিলাম যে সমন্বয়ের একটা জায়গা তৈরি আছে, সেই সমন্বিত করার জায়গাটা আইসিটি ডিভিশন কিভাবে পালন করতে পারে? কারণ দুজনের চাহিদার মধ্যে কিন্তু আমি দেখলাম কথার মধ্যে সমন্বয় করার একটা সমন্বয় তো আমরা আমাদের মূল কাজ, আমরা মানে গভর্নমেন্টের মূল কাজ কি? মূল কাজ হচ্ছে যে অন্যকে সমন্বয় করা এবং অন্যকে অ্যাসিস্ট করা কিংবা তাদেরকে মানে সহযোগিতা করা। তো এই সহযোগিতার হাত কিন্তু আমরা সবসময় বাড়িয়ে দিয়েছি এবং আমরা করিও। অতএব এখানে ইন্ডাস্ট্রি আছে এবং একাডেমি আছে, তাদেরকে নিয়ে আমরা সবসময়, আমরা কিন্তু যে কোনো স্টেক হোল্ডার মিটিংয়ে তাদেরকে সবসময় রাখি। তারপরও যদি কোথাও প্রয়োজন হয়, আমি অবশ্যই আপনার মাধ্যমে তাদেরকে অনুরোধ করব যে আসুন আমরা যেখানে যেখানে প্রয়োজন, যেমন আপনার যেই নিড বেসিস আছে, যেটা একাডেমিকে আপনি বলতে চান যে এই জায়গা তার একাডেমিকে পরিবর্তন করা দরকার, এটি কিন্তু আমরা সমন্বয়ে আমরা করে দিতে পারি এবং অবশ্যই আমরা করার জন্য প্রস্তুত রয়েছি। আমিদুল ইসলাম বাবু, আপনার কি কোথাও মনে হয় যে এই যে আজকের যে আলোচনা, সেই আলোচনায় কন্ট্রিবিউট করার নতুন করে সুযোগ আছে কোথাও? জি, অবশ্যই। এটা আমার মনে হয় যে একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হলো এখানে এসে। যে আমরা অনেক দিন থেকে বলছি একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং আপনার গভর্নমেন্টের কোলাবোরেশন, ট্রাইপার্টি কোলাবোরেশন। তো আমাদের পক্ষ থেকে আমাদের সভাপতি রাসেল টি আহমেদ, উনি কিন্তু কিছুদিন আগে আমাদের এরকম একটা ফর্মুলা 3x3 ফর্মুলা দিয়েছেন, সেটার উপর কাজ চলছে। আমরা হয়তো খুব শীঘ্রই সরকারকে সেটা প্রেজেন্ট করতে যাচ্ছি। কিন্তু আমি জাস্ট একটা কথা বলতে যাচ্ছি যে এই যে ট্রাইপার্টি, যেটা গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া যে কাজ করবে, সেখানে সমন্বয়ের ভূমিকা পালন করবে আসলে গভর্নমেন্ট, কারণ গভর্নমেন্টেরই এটা মূল জায়গাটা। তো গভর্নমেন্ট যখনই যে পারপাসে ডাকবে, আমরা তো রেডি আছি, ইনফ্যাক্ট একাডেমিও অলসো রেডি। তো আমার মূল বিষয়টা যেটা হলো যে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা শুধুমাত্র যে মানে প্রোগ্রামিং ভিত্তিক ইয়া থেকে বের হয়ে এসে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এই জিনিসগুলোকে আগে আইডেন্টিফাইয়ের জন্য একটা সমন্বয় দরকার। যে আমি মাননীয় সচিব মহোদয়কে বলবো যে একটা ওয়ার্কশপ করি, আমরা কোন কোন জায়গায় কি পরিমাণ কর্মসংস্থানের সুযোগ দেখতে পাই। অর্থাৎ উনি যদি বলে আমার ফিলোসফির ছেলে আছে এত লক্ষ, আমার হলো মানে বায়োকেমিস্ট্রির ছেলে আছে এত লক্ষ, তাইলে এই বায়োকেমিস্ট্রির ছেলেগুলো কি শুধু বায়োকেমিস্ট্রিতে কাজ করবে, নাকি তাদের যে জ্ঞানটা আছে সেটা আমি লাইক করে তাকে আমি কাট পেস্ট কপি ইন্ডাস্ট্রিতেও কাজে লাগাইতে পারি কিনা? যদি পারি, তাহলে সেটাকে কিভাবে মোটিভেশন করে বা ট্রান্সফরমেশন করে আমি কাজটা করব। এগুলো আমি যতগুলো বলছি এগুলো কিন্তু উদাহরণস্বরূপ বলছি। তো এইরকম আমাদের যতগুলো ইউনিভার্সিটি এবং ভোকেশনাল ইনস্টিটিউট আছে, এগুলোকে একটা যে ওয়ার্কশপের মাধ্যমে আমি যদি কর্মসংস্থানের জায়গাটা তৈরি করতে পারি, আগে আইডেন্টিফাই করতে পারি, সেইটার উপর বেস করে পরের ওয়ার্কশপে আমরা অ্যাড্রেস করতে পারি যে আমরা এটাকে এখন কিভাবে পেনিট্রেট করব।
এবং এটাকে আমরা অ্যাড্রেস করব কিভাবে। আপনার কথা থেকে যদি আমি ধরি যে বর্তমান যে প্রতিযোগিতামূলক বিশ্ব, সেখানে আসলে প্রায়োগিক শিক্ষাটা খুব জরুরি, শিক্ষার পাশাপাশি প্রয়োগ করার সুযোগ। সেখানে আমি অধ্যাপক মিতুল আপনার কাছে যদি আসি, যে বেসিস ইন্ডাস্ট্রি হিসেবে বিভিন্ন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনার স্টুডেন্টদেরকে ওখানে মানে কর্মসংস্থান ঠিক না, দক্ষ হয়ে গড়ে ওঠার জন্য যে স্কোপ, সেই স্কোপগুলো দেওয়ার সুযোগ তৈরি হতে পারে কিনা? না, এখানে দেখতে হবে উচ্চশিক্ষার লক্ষ্য কিন্তু শুধু চাকরি করা না। আমরা কিন্তু এটাও মাথায় রাখতে হবে আমাদের। বিতর্ক আছে যে উচ্চশিক্ষিত মানুষ আমাদের মোটেও দরকার বিতর্ক আছে নাই, কিনা। এটা একদম সেট। সারা বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয় দুটো অবজেক্টিভকে সামনে রেখে। একটা হচ্ছে টু অ্যাকোয়ার দ্য নলেজ, জ্ঞান আহরণ করতে হবে, জ্ঞান বা সংগ্রহ করতে হবে, বা জ্ঞান নিজের ভিতর তৈরি করতে হবে। আর এটা হচ্ছে টু ডেভেলপ ইউর স্কিল। এই দুইটা আমরা এখন সেকেন্ডটার প্রতি এত বেশি ফোকাসড বিকজ আমাদের সময় কম, আমাদের লোকজন বাইরে চাকরি বাজারে ডিসক্রিমিনেটেড হচ্ছে বিকজ অফ সাম ফিউ স্কিলস। তার যদি ল্যাঙ্গুয়েজ স্কিলই থাকতো, সে ওইখানে $10 কাজ করতো না, ওইখানে তার ইন্ডিয়ান কিংবা শ্রীলঙ্কার মতো সে $20 $25 পার আওয়ার কাজ করতে পারতো। সামান্য ভাষা জানে না, এই জন্য সে হয়তো কমিউনিকেট করতে পারছে না, তার ডিমান্ড কমে গেছে। সো আমাকে ফোকাস করতে হবে এখন ল্যাঙ্গুয়েজের উপরে, যে আমার কী কী আছে। বেসিস যেটা বলেছে দ্যাট ইজ ট্রু, যে তারা দক্ষ জনবল তৈরি করার জন্য তাদের সমস্ত অ্যাপারেটাস আছে। আমিও বিশ্বাস করি যে আমার সেই কারিকুলাম করা, আমার সেই ফিল্ড করা, কিন্তু এখন ট্রেনিংয়ের বাজারে আপনি 50টা বাংলাদেশের ট্রেনিং উইংয়ের নাম দেন না আমাকে, যাদেরকে আমি এই মুহূর্তে এনলিস্টেড করব, আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট তাদেরকে ইনক্লুড করে ট্রেনিং দিবে। আমি জানি আমাদের এই লাইনে বাংলাদেশে সে মাত্রায় এখনও, আমি এই কথা এখানেই বলছি, বেসিস শুধু না, এরকম আরও যদি 50টা প্রতিষ্ঠান থেকে থাকে, আমাদের এই মুহূর্তে দরকার তাদেরকে ইনভলভ করে আমার আইসিটি ট্রেনিংটাকে কনফার্ম করা, সফট স্কিলটাকে কনফার্ম করা। এখনও বাচ্চারা বোঝেই না সফট স্কিল কী, অনেক বিজ্ঞরাও এখনও বোঝে না সফট স্কিলটা কী, সফট স্কিলটার মানে এটা কোথায় প্রয়োগ হবে, এই জায়গাটা কোথায়। সো এই জায়গাগুলো থেকে আমি বলবো যে হ্যাঁ, টাইম হ্যাজ কাম রাইট নাও, এবং দিস ইজ দ্য হাই টাইম। কারণ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 17 বছর সময় বেঁধে দিয়েছেন আমাদের হাতে, 2041 সাল, দ্যাট মিনস এখন থেকে 17 বছর। এই 17 বছরের মাথায় উনি কিন্তু 8 সালে বলে দিয়েছিলেন আমি 22-21 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ করব। আমরা কিন্তু 100% একদম সফল আমি বলবো, কারণ আজকেই আপনি বলেন যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা যাচ্ছি। এরকম ডিজিটাল বাংলাদেশেও 4টা পিলার ছিল, যেটা স্মার্ট বাংলাদেশের 4টা পিলার আছে। ওই 4টা পিলারকে অতিক্রম করেই আমরা এখন নতুন 4টা পিলারে আসছি। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন ওই 4টা পিলারের মধ্যে প্রাইম ফোকাস হচ্ছে স্মার্ট সিটিজেন। যে স্মার্ট সিটিজেনটা বার করার জন্য আমরা কিন্তু এখন বিভিন্ন জায়গায় নিজেরাই দেন দরবার করছি, যে আমার গ্রাজুয়েট বেরোচ্ছে, তুমি বেকার বলে আমাকে স্টিগমাটাইজড করো না, আমাকে অপবাদ দিও না, কলঙ্কিত করো না, তুমি ভাই ট্রেনিং দাও। ওরা গরিব, ওদের ব্যান্ডউইথ নাই, ওদের ডিভাইস নাই, ওদের ইন্টারনেট নাই, ওরা গ্রামে থাকে, ওরা জানেই না, ওরা মানুষের টিভি দেখে অভ্যস্ত, নিজের হাতে একটা ভালো স্মার্টফোন নাই। এই পিপলদেরকে তুমি মেইন স্ট্রিমিংয়ে আনার জন্য তোমার ভিতরে ভলান্টিয়ারি সার্ভিস কি আসবে? ডোন্ট কাম উইথ মি টু ডু এনি বিজনেস। আমি সরকারের সামনেই কথা বলছি যে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের নিয়ে বিজনেস করতে কেউ আসবেন না, এটা আমরা একদম ব্যর্থহীন ভাষায় বলি। আপনারা আসেন, ভলান্টিয়ারি প্রোয়েক্টিভ সার্ভিস দেন, ভলান্টিয়ারি সার্ভিস দেন, তাদেরকে মেইন স্ট্রিমিং এনে দেন। দেখেন আমি 27 সাল বলছি, আপনি 25 সাল 2 বছর আগে আনছেন, 25 সালে আপনি বাংলাদেশের রেপিড চেঞ্জ করতে পারবেন। শুধু আমার এই 7.5 লক্ষ গ্রাজুয়েটকে আপনারা একটু ট্রেনিং দিয়ে বিনা পয়সায়, আমি বিনা পয়সায় কথাটা এই জন্য বলবো, ওরা অনেক গরিব, ওদের সামান্য রেজিস্ট্রেশন করার মতো ক্যাপাসিটি ওদের থাকে না, পয়সা ওদের থাকে না, বাট যারাই আসে বিলিভ ইট তারা একটা বিজনেস অবজেক্টিভ নিয়ে আসে। সেজন্য আমরা কিন্তু অনেক সরকার কিন্তু এই বিজনেস অবজেক্টিভকে প্রেফার করে না। সরকার যা দিচ্ছে কিন্তু সদগায়ে জারিয়া, যে যা বাবা তোরা করিয়া কিছু করে খা। ঠিক আমরাও সেটা চাই যে আমাদের বাচ্চারা যেন অন্তত নিজেরা কিছু করে ফ্রি অফ কস্ট কিছু পেয়ে তারা বাজারে টিকে থাকতে পারে, আদারওয়াইজ আপনি কোথাও দাঁড়াতে পারবেন না। এবং এই ব্রেন ড্রেন হচ্ছে, আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিদেশ চলে যাচ্ছে, কত মেধাবী। আপনি বলেন আমরা সাইবার সিকিউরিটি খুলেছি, আপনার মাধ্যমে জনগণকে জানাই যে সাইবার সিকিউরিটি খুলেছি, সাইবার সিকিউরিটির বাংলাদেশের প্রতিদর্শ যারা তারা আছেন ওইটাতে ইনভলভ, কিন্তু তার বাইরে মেইন স্ট্রিমিংয়ের বাইরে যারা অন্ধকারে কাজ করে, সাইবার ক্রাইম যারা করে, তারা হলো মেইন এক্সপার্ট। তাদেরকে কোনো রকম যদি আপনি একটু মোটিভেশন দিয়ে এই সাইবার সিকিউরিটি কাজে লাগাতে পারেন, আপনি সুইস কোড, আপনার ওই যে সুইস ব্যাংকে যারা ডাকাতি করছে না, তাদেরকে ধরার মতো ক্ষমতা আমার এই বাচ্চাদের আছে, কিন্তু তারা তো জিনিস পাচ্ছে না, ট্রেনিং পাচ্ছে না, মানে ট্রেনার তৈরি করার একটা বড় প্রয়োজনীয়তা রয়েছে। সেই জায়গাটা নিশ্চয়ই ভাববেন, সরকার রয়েছেন, ইন্ডাস্ট্রি রয়েছেন, কথা হয়তো আরো অনেক বলা যেত, কারণ একটা অনুষ্ঠানে শেষ করতে পারবো না। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার মাধ্যমে বিশেষ ধন্যবাদ দর্শকদের এই জন্য যে আমরা আসলে 3
গ্রুপ এখানে একাডেমি, ইন্ডাস্ট্রি এবং সরকার, এবং তিনজনে আমরা বলতে পারছি। তিনটা গ্রুপই তিনজনকে তিন ধরনের কমিটমেন্ট দিয়েছে। আমি লাস্ট কমেন্ট যদি করার আপনি সুযোগ দেন আর কি, জি, খুব সংক্ষেপে। খুবই সংক্ষেপে আমি একটা লাস্ট কমেন্ট করতে চাচ্ছি যে নাসির ভাই যে কথাটা বললো যে আমরা কিন্তু লাস্ট মোমেন্টে এসেই কিন্তু ইন্ডাস্ট্রি আপনার সঙ্গে অ্যাটাচ হতে চাচ্ছি, হ্যাঁ, বাট সেটার জন্য কিন্তু একটা এনভায়রনমেন্ট দরকার। একটা ছেলেকে যদি আপনি কিছু শিখাইতে চান সেখানে একটা এনভায়রনমেন্ট লাগবে, সেখানে আবার গভর্নমেন্টকে লাগবে। সেই জায়গাটা নিশ্চয়ই আমরা আলোচনা করে ঠিক করবো। আমাদের সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ অসংখ্য আপনাদেরকে। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দেখা হবে আবারও, সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন।